আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট 2026। আর যেহেতু স্বাধীনতা দিবস, আমি ভাবছিলাম আজকে বিপ্লবীদের একটা গল্প আপনাকে শোনাই। সেই গল্প যেটাকে খবরের কাগজ বলেছিল দ্য গ্রেটেস্ট ডে লাইট রবারি। রডা কোম্পানির অস্ত্র লুটের গল্প আজকে হাফ প্যান্ট হিস্ট্রিতে। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। 1914 সাল। 5 বছর হয়ে গেল আলিপুর বোমা মামলার রায় বেরিয়েছে। 2 বছর আগে বড়লাট হার্ডেঞ্জের হাতির হাওদায় বোমা মেরেছে বিপ্লবীরা। দেশ জুড়ে চলছে পুলিশি সতর্কতা, ব্যাপক ধরপাকড়। কিন্তু বিপ্লব তো থেমে থাকতে পারে না। তবে সশস্ত্র বিপ্লবের জন্য দরকার অস্ত্র। সমর্থন আছে অনেকের, টাকা জোগাড় করাও শক্ত নয়। তবে অস্ত্র চাই হাহাকার উঠছে চারিদিক থেকে। হাওড়া আমতার রসপুর গ্রামে আন্দাজ 1890 সালে জন্ম হয়েছিল শ্রীশচন্দ্র মিত্রর। বাবা শরৎচন্দ্র এবং মা সরোজিনী বড় ছেলেকে ভালোবেসে ডাকতেন হাবু বলে। সরোজিনীর বাবার একটি বাড়ি ছিল কলকাতার মোলঙ্গাপল্লীর 14 নম্বর দাস লেনে। শরৎচন্দ্র অকালে মারা যাওয়ার পরে দাদু শ্রীকণ্ঠ মেয়ে এবং অনাথ ছেলে মেয়েদের নিজের কাছে রেখে তাদের মানুষ করার দায়িত্ব নেন। ছোটবেলায় হাবু ছিল দুরন্ত, অবাধ্য, লেখাপড়ার নাম নেই। সারাক্ষণ ঘুড়ি, লাটাই আর পায়রা নিয়েই সময় কাটত। পাড়ার লোকে তাকে হাবু লাট বলে ডাকত। তবে এহেন ডানপিটে হাবুর কিন্তু সমাজসেবামূলক কাজে খুব ঝোঁক ছিল। মলঙ্গা লেনেই থাকতেন বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়। স্থানীয় লোকে তাকে গুরুদেব বলে ডাকত। সেই গুরুদেবই বুঝলেন যে হাবুকে বিপ্লবের কাজে লাগানো যেতে পারে। অনুকূল চন্দ্র এবং বিপিন বিহারী গাঙ্গুলি তখন পরিচালনা করছেন আত্মোন্নতি সমিতির। অনুকূল চন্দ্র হাবুকে সমিতির কাজে টেনে নিলেন। সমিতি তখন সশস্ত্র বিপ্লবের জন্য অস্ত্র জোগাড় কোথা থেকে হবে সেই চিন্তাই করছে। এক আধটা বন্দুক হলে চলবে না, দরকার বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র। 1830 সালে লন্ডনে রিচার্ড বারোজ রডা শুরু করেন বন্দুকের ব্যবসা। তার নামেই তার কোম্পানির নাম হয় আর.বি. রডা অ্যান্ড কোম্পানি। 1850 সালে আর.বি. রডা কলকাতায় তাদের অফিস খোলে। ঠিকানা 2 নম্বর ওয়েলেসলি প্লেস, আজকের রেড ক্রস প্লেস। দরজার দুদিকে কামান বসানো সেই বাড়ি আজও রয়েছে। ওদিকে ওয়েলেসলি প্লেসের মোড়েই রয়েছে স্ট্যান্ডার্ড লাইফ অ্যাসুরেন্স কোম্পানির অফিস। আর সেই বিল্ডিংয়ের ভেতর দিয়ে ঢুকে গেছে একটা সরু গলি। ওয়েলেসলি প্লেসের একেবারে প্যারালাল এই রাস্তার নাম হচ্ছে ভ্যানসেটার্ট রো। এই গলির শেষ প্রান্তে ছিল আর.বি. রডার গুদামঘর। আর.বি. রডাতে চাকরি করতেন বিপিন বিহারী গাঙ্গুলির পরিচিত এক ব্যক্তি, কালীপদ মুখার্জি। তাঁর কথাতেই হাবু মিত্র চাকরি পান এই কোম্পানিতে। পদ জেটি সরকার। জেটি সরকারের কাজ হচ্ছে জাহাজ থেকে যে মাল নামছে তার দায়িত্ব নিয়ে কাস্টমস থেকে তাকে ছাড়িয়ে কোম্পানির গোদামঘর পর্যন্ত পৌঁছে দেওয়া। হাবু মন দিয়ে কাজ করতেন আর সবসময় একদম ফিটফাট থাকতেন। সাহেবদের নেক নজরে পড়লেন। অল্প সময়ের মধ্যেই তাঁদের বিশ্বস্ত কর্মচারী হয়ে উঠলেন। সুযোগ পেয়ে বন্দুকের কিছু টোটাও সরালেন। নিয়ে এলেন মলঙ্গা লেনের আত্মোন্নতি সমিতিতে। বিপিন বিহারী বললেন, শুধু টোটা দিয়ে কি হবে যদি বন্দুকই না থাকে? হাবু তককে তককে রইলেন। 1914 সালের জুলাই মাসে খবর আসে যে জার্মানি থেকে বন্দুকের একটি বিরাট কনসাইনমেন্ট কলকাতায় রডা কোম্পানির কাছে আসছে। সেই সময়ের অত্যাধুনিক মাউজার C96 পিস্টল এবং তার টোটা। এখানে একটু মাউজার C96 নিয়ে বলে রাখা দরকার। চামড়ার হলস্টার আর কাঠের বাক্সের মধ্যে এই হলো মাউজার C96। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে বাক্সটার কি দরকার। দেখুন, আপনি বাক্স থেকে বন্দুক বার করলেন, বাক্স বন্ধ করলেন, তারপর বন্দুকের হাতলে বাক্সটা লাগিয়ে দিলেন। এবার আপনার পিস্টল হয়ে গেল কার্বাইন। বন্দুকে গুলি ভরতে এই জিনিসগুলো ব্যবহার করা হতো, যেগুলোকে বলে স্ট্রিপার ক্লিপ। এরম একটা ক্লিপ আপনি বন্দুকের ওপর ধরে
চেপে গুলি ভেতরে ঢুকিয়ে দিলেন, আর তারপর পেছন থেকে মারলেন একটা ধাক্কা। ব্যাস, বন্দুক রেডি। তখনকার রিভলভারের থেকে মাউজার C96-এ গুলি ভরা যেত অনেক বেশি তাড়াতাড়ি। তাছাড়া রিভলভারের ধরে মোটে 6টা গুলি, এতে ধরত 10টা। সেই এক একটা গুলির ভেলোসিটি এবং পেনিট্রেশন ছিল রিভলভারের গুলির থেকে অনেক বেশি। কাজেই সব দিক দিয়েই আদর্শ হাতিয়ার। শুধু একটা জিনিস নিয়েই লোকে ঠাট্টা করত, সেটা হচ্ছে C96-এর হাতল, যেটা দেখতে অনেকটা ঝ্যাঁটার মতো। তাই বন্দুকের নাম হয়ে গেছিল ব্রুম হ্যান্ডেল। 400টি C96 এবং 4 লাখ রাউন্ড গুলি আসছে তিব্বতের দালাই লামার জন্য। যদিও এখানে মতান্তর আছে। ভূপেন্দ্র কিশোর রক্ষিত তাঁর বই ভারতের সশস্ত্র বিপ্লবে লিখেছেন যে বন্দুক আসছিল কাশ্মীরের মহারাজের জন্য, কিন্তু সমসাময়িক খবরের কাগজ দালাই লামার কথাই বলছে। এই মাল নিশ্চয়ই একাধিক গরুর গাড়িতে বোঝাই করে কোম্পানির গুদাম ঘরে নিয়ে যাওয়া হবে। ঠিক করা হলো সেখান থেকে এক গাড়ি মাল সরানো হবে, কিন্তু কাজটা অত্যন্ত ঝুঁকির। প্রথমত কাজটা করতে হবে দিনের বেলায়, মানে একেবারে ভর দুপুরে। তার ওপর কাজটা করার একমাত্র সুযোগ পাওয়া যাবে যখন কাস্টমস হাউস থেকে গুদাম ঘরে মাল নিয়ে যাওয়া হবে। আজ যেখানে ডালহাউজির RBI, সেখানেই ছিল কলকাতার তৎকালীন কাস্টমস হাউস। তার মানে দাঁড়ালো ভর দুপুরবেলা রাজভবন, লালদিঘি এবং রাইটার্স থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ইংরেজ সরকারের নাকের ডগা দিয়ে বন্দুক চুরি করে নিয়ে যাওয়া হবে। 24শে অগস্ট রাত 9টার সময় ছাতাওয়ালা গলিতে ডাকা হলো বিপ্লবীদের একটি মিটিং। এই মিটিংয়ে আত্মোন্নতি সমিতির সদস্যরা তো ছিলই, কিন্তু তাছাড়াও একাধিক দলের মানুষ উপস্থিত ছিলেন। কোথায় হয়েছিল সেই মিটিং? আজকের ছাতাওয়ালা গলির বিখ্যাত রেস্তোরাঁ টুং নামের পাশেই ঢুকে গেছে একটি গলি। সেই গলির একেবারে শেষ প্রান্তে আজ যেখানে দেওয়াল তোলা রয়েছে, সেখানেই একসময় ছিল একটি পার্ক। এই পার্কেই হয়েছিল রাতের সেই মিটিং। তবে এখানেও প্রশ্ন, লালবাজারের এত কাছে মিটিং ডাকা কেন? তার দুটি কারণ। প্রথমত, সেকালের কলকাতা পুলিশ চীনে পাড়ায় খুব একটা ঢুকত না, কাজেই পুলিশ হেডকোয়ার্টার্সের কাছে হলেও জায়গাটা নিরাপদ। দ্বিতীয়ত, চীনের রাজনৈতিক পরিস্থিতির এখানে একটা প্রভাব পড়েছিল। 1911 সালে চীনের কিং রাজবংশের বিরুদ্ধে শুরু হয়েছিল জাতীয়তাবাদী বিপ্লব। সেই বিপ্লব থেকেই উঠে আসে একটি নতুন দল, কুওমিন্টাং, এবং দলের নেতা সান ইয়াত সেন। 1912 সালে চীনের শেষ সম্রাট পু ই সিংহাসন ত্যাগ করেন। রিপাবলিক অফ চায়না স্থাপিত হয়, কিন্তু দেশে অরাজক অবস্থা চলতেই থাকে। দেশে তাদের সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে এবং সারা বিশ্বে চীনেদের সমর্থন জোগাড় করতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কুওমিন্টাং। কলকাতায় KMTর সমর্থকদের বিপ্লবীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এবং তারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে সহানুভূতির চোখে দেখতেন। তার ফলে চীনে পাড়া হয়ে যায় বিপ্লবীদের নিরাপদ আশ্রয়। পুলিশের নজর এড়িয়ে থাকতে স্থানীয় চীনেরাই বিপ্লবীদের সাহায্য করত। অনেক ক্ষেত্রে অস্ত্র এবং অর্থ দুই জুগিয়েছে চীনেরা। কাজেই লালবাজারের এত কাছে হলেও ছাতাওয়ালা গলির পার্কে মিটিং করা ছিল খুবই নিরাপদ। মিটিংয়ে নরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান যে এতটা ঝুঁকি তিনি নিতে রাজি নন, বরং এই কাজ করতে গিয়ে যদি কোনো বিপ্লবী ধরা পড়ে যায় তাহলে তাদের ভবিষ্যতের বিপ্লবের পরিকল্পনাও বানচাল হয়ে যেতে পারে। তবে শ্রীশ পাল, হরিদাস দত্তর মতো বিপ্লবীরা এই কাজের জন্য এগিয়ে এলেন। অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় বললেন যে তিনি একটি গরুর গাড়ির ব্যবস্থা করে দেবেন। 25 তারিখ রাতে শ্রীশ পাল হরিদাসকে নিয়ে এলেন মারওয়াড়ি হোস্টেলে। এখানে প্রভুদয়াল হিম্মত সিংকা বলে এক মারওয়াড়ি যুবক হরিদাসের চুল ছেঁটে তার জামা কাপড় পাল্টে তাকে একেবারে বিহারি গাড়োয়ানের মতো দেখতে করে দিল। 26শে অগস্ট সকালে অনুকূলচন্দ্রের বাড়ির কাছেই অনাথ কবিরাজের বাড়িতে আবার মিটিং বসে। শেষবারের মতো ঝালিয়ে নিতে হবে প্ল্যান। এখানেই শ্রীশ পাল, খগেন দাস এবং হরিদাস দত্তকে একটি করে গুলি ভরা পিস্তল দেওয়া হয়। তাছাড়া বিপ্লবীদের গাড়িতে রাখা হয় একটি শাবল। ঠিক করা হয় যদি ধরা পড়ার মতো অবস্থা হয় তাহলে শাবল দিয়ে বাক্স ভেঙে যতগুলো সম্ভব পিস্তল নিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে বিপ্লবীরা পালিয়ে যাবে। মাল এসেছে ট্যাকটিশিয়ান নামে এক জাহাজে। দেবদারু কাঠের 10টি বাক্সে রয়েছে বন্দুক এবং টোটা।
প্রত্যেকটি বাক্সের গায়ে লেখা আছে RBR, অর্থাৎ RB রডা। 26শে অগস্ট 1914 সালে দুপুরটা ছিল আর 5টা সাধারণ দিনের মতোই। রাস্তায় কর্মব্যস্ততা। তারই মাঝে 6টা গরুর গাড়ি এসে দাঁড়ালো কাস্টমস হাউসের সামনে। কয়েক মুহূর্ত পরে এলো একটি 7ম গাড়ি। হাবু মিত্র দেরি করে আসার জন্য 7ম গাড়ির গাড়োয়ানকে বকাবকি করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই বাক্স ভর্তি মাউজার এবং মাউজারের টোটা তোলা হলো গাড়িতে এবং 7টি গাড়ি রওনা দিল ভ্যানসেটার্ট রোয়ের দিকে। ধীরে ধীরে সবকটা গাড়ি ঢুকে গেল ভ্যানসেটার্ট রোতে, শেষ গাড়িটা ছাড়া। কেউ খেয়াল করল না যে 7ম গাড়িটার ডান দিকে মোড় নিয়ে ভ্যানসেটার্ট রোতে ঢোকেনি, বরং এগিয়ে গেছে পূবের দিকে। কারুর বোঝার কথাও নয় যে এই গাড়ির বিহারি দেখতে গাড়োয়ান আসলে বাঙালি, হরিদাস দত্ত। আজকের গণেশচন্দ্র অ্যাভিনিউ তখনও তৈরি হয়নি। 7ম গাড়ি ডালহাউসি চত্বর ছেড়ে পৌঁছে গেল বেন্টিং স্ট্রিট, সেখান থেকে ধর্মতলা স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট থেকে ওয়েলিংটন স্কোয়ার, সেখান থেকে গাড়ি ঘুরল বাঁ দিকে, সেখান থেকে কিছুটা এগিয়ে মলঙ্গা লেন, এবং মলঙ্গা লেনের মুখেই অনুকূল মুখার্জির বাড়ি। মাল এসে পড়তেই সেগুলোকে লুকিয়ে ফেলার কাজ শুরু হয়ে গেল। সতীশ দে, বসন্ত দাস এবং জগৎ গুপ্ত কুলি সেজে মাল নিয়ে বেরিয়ে পড়লেন। উত্তর কলকাতার সরু গলির মধ্যে দিয়ে চলে এলেন এখানে 3 নম্বর জেলিয়াপাড়া লেনে ভুজঙ্গ ভূষণ ধরের বাড়িতে। এখানেই সেদিন রাত পর্যন্ত চলল বন্দুক এবং টোটা প্যাকিং বাক্স থেকে বের করে ট্রাঙ্কে ভরার কাজ। কাজের শেষে প্যাকিং বাক্স এবং প্যাকিংয়ের কাগজ পুড়িয়ে ফেলা হলো। তারপর শুরু হলো বিলি করার কাজ। বিপ্লবীরা পেয়েছিলেন 50টি মাউজার এবং 50,000 রাউন্ড টোটা। যাতে সব মাল একসঙ্গে ধরা না পড়ে যায়, তাই প্রথমেই এর ছোট ছোট ভাগ করে কলকাতার নানান জায়গায় লুকিয়ে ফেলা হয়। প্রভুদয়াল হিম্মত সিংকা এবং হনুমান পোদ্দারের সাহায্যে বহু মারওয়াড়ির দোকানে লুকিয়ে রাখা থাকে অস্ত্র। তাদের মধ্যে নাকি ছিলেন খোদ জিডি বিড়লা। 50টির মধ্যে 12টি পিস্তল গেছিল বরানগরের খগেন্দ্রনাথ চ্যাটার্জির কাছে। তিনি বরানগরের বিখ্যাত কাঁথাধারী মঠে নিতাই গৌরাঙ্গর মূর্তির পিছনে রেখে দেন বন্দুকগুলো। শ্রীচৈতন্য নাকি একবার নৌকোয় করে বরানগরে এসেছিলেন। সেখান থেকে নীলাচলে যাওয়ার পথে তিনি কাঁথাধারী মঠে দাঁড়ান এবং তৎকালীন সেবাইতকে নিজের গায়ের কাঁথা দান করেন। সেই থেকেই মঠের নাম কাঁথাধারী। তবে খগেন্দ্রনাথ চ্যাটার্জি যে এখানে অস্ত্র লুকিয়ে রেখেছেন সেটা উনি পুরোহিতকে বলেননি। উনি নিজে মাঝে মাঝে এসে অস্ত্র ঠিক আছে কিনা সেটা দেখে যেতেন। ওর এত ঘন ঘন মঠে আসা আর এসে অনেকক্ষণ ধরে মূর্তির সামনে বসে থাকা, এর থেকে পুরোহিতের সন্দেহ হয়। তারপর তিনি নিজে খোঁজ নিয়ে দেখেন এই ব্যাপার। পুরোহিত খগেন্দ্রনাথকে স্পষ্ট বলেন যে উনি যেন অস্ত্র সরিয়ে নিয়ে যান, কিন্তু খগেন্দ্রনাথ সরাবেন কোথায়? চারিদিকে পুলিশের ধরপাকড় চলছে। পুরোহিত বলেন অস্ত্র সরিয়ে না নিয়ে গেলে উনি অস্ত্র গঙ্গার জলে ফেলে দেবেন। বেগতিক দেখে শেষে MN রায় এসে অস্ত্র সরিয়ে নিয়ে যান। তবে এমন বিপুল পরিমাণ অস্ত্র যে চুরি গেছে সেটা কিন্তু ইংরেজ পুলিশ জানতে পারে ঘটনা ঘটে যাওয়ার 2 দিন পরে। 26 তারিখ অফিস থেকে কেটে পড়ার আগে হাবু মিত্র একটি চিঠি লিখে তার টেবিলে পেপারওয়েট চাপা দিয়ে রেখে যান, কিন্তু সেটা ছিল শুক্রবার। পরের 2 দিন উইকেন্ড, কাজেই যতক্ষণে কোম্পানির লোক বুঝেছে যে মাল চুরি গেছে এবং পুলিশকে জানিয়েছে সোমবার হয়ে গেছে, ততক্ষণে অনেক বন্দুক এবং টোটা পাচার হয়ে গেছে। স্টেটসম্যান সহ অন্যান্য ইংরেজি কাগজে ফলাও করে চুরির খবর বেরোলো, কিন্তু 48 ঘন্টার মধ্যে 50টির মধ্যে 44টি পিস্তলই কলকাতার বাইরে চলে গেছে এবং আগামী 2 দশকে অন্তত 54টি ডাকাতি এবং খুনে এই বন্দুক ব্যবহার করা হয়। শোনা যায় স্বয়ং ভগৎ সিং নাকি এই 50টির মধ্যে একটি মাউজার পেয়েছিলেন। তবে তাও চার্লস টেগার্টের নেতৃত্বে ইংরেজ পুলিশ একেবারে অকর্মণ্য তো নয়। কালিদাস বসু, নরেন্দ্রনাথ ব্যানার্জি এবং ভুজঙ্গভূষণ ধর ধরা পড়েন এবং তাদের 2 বছর করে কারাবাসে সাজা হয়। হরিদাস দত্ত 4 বছর কারাবাস হয়। শ্রীশচন্দ্র পাল আর খগেন দাসকে ধরতে পুলিশের আরও 3 বছর লাগে। ধরা পড়েন হনুমান প্রসাদ পোদ্দারও। তবে অধরাই থেকে যায় মলঙ্গার হাবু। 26 তারিখ সন্ধেবেলাতেই হাবু মিত্রকে
কলকাতা থেকে বার করে রংপুরে নিয়ে চলে গিয়েছিলেন শ্রীশচন্দ্র পাল। রংপুরের ডাক্তার সুরেনচন্দ্র বর্ধনকে উনি দায়িত্ব দেন হাবুকে লুকিয়ে রাখার। স্থানীয় থানার বড়বাবু ডক্টর বর্ধনের বন্ধু ছিলেন। উনি কথায় কথায় একদিন ওকে বলে ফেলেন যে রডা কোম্পানি অস্ত্র লুটের অভিযুক্ত অনেকেই ধরা পড়েছে এবং তাদের সূত্র ধরেই পুলিশ জানতে পেরেছে যে একজন অভিযুক্ত রংপুরে লুকিয়ে আছে। ডক্টর বর্ধন প্রমাদ গণেন। আসামের রাভা প্রজাতির মধ্যে ওর পরিচিতি ছিল। তাদের মধ্যে কয়েকজন ওর অত্যন্ত অনুগত ছিলেন। উনি তাদের সঙ্গে হাবুকে আসামের পাহাড়ে পাঠিয়ে দেন। 1915 সালে ইংরেজ সরকার ডক্টর বর্ধনকে গ্রেফতার করে জেলে পাঠায় দেশদ্রোহিতার দায়ে। জেল থেকে ছাড়া পেয়ে ডক্টর বর্ধন রাভাদের আস্তানায় যান হাবু মিত্রর খোঁজে। রাভারা তাকে জানায় যে বেশ কিছু সময় আগে একদিন সকালে তাদের গ্রামের তরুণ মোড়ল এবং হাবু মোষ চড়াতে জঙ্গলে ঢুকেছিল। তারপর দুজনের কেউই আর ফিরে আসেনি। কোথায় গেলেন তাহলে হাবু মিত্র? স্বাধীনতার পরে মহাজাতি সদনের অছি পরিষদ তখন জীবিত সব স্বাধীনতা সংগ্রামীদের সাক্ষাৎকার টেপ রেকর্ড করে রাখে। তাদের মধ্যে ডক্টর বর্ধনও ছিলেন। তিনি বলেছিলেন, হাবু ভাইয়ের মধ্যে এক ধরনের ঝোঁক ছিল। সেই ঝোঁকের বশেই তিনি চলতেন। অসম্ভব কাজে হাত দিয়ে বিপদগ্রস্ত হওয়া তার পক্ষে একটুকুও অসম্ভব নয়। তো এই ছিল রডা কোম্পানির অস্ত্র লুটের গল্প। এই নিয়ে যদি আপনি আরও লেখাপড়া করতে চান, আজকের ভিডিওর সমস্ত তথ্যসূত্র সোর্সেস আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ধন্যবাদ জ্ঞাপনও করতে হবে ভিডিওর শেষে আমাদের আজকের রিসার্চ পার্টনার হচ্ছেন ইমার্সিভ ট্রেলস। ইমার্সিভ ট্রেলসের তথাগত এবং চেলসি আমায় প্রচুর সাহায্য করেছেন আজকের ভিডিও নিয়ে। আর চীনে পাড়ার যে অংশটা আমি আজকে দেখালাম, কলকাতায় কিন্তু দুটো চায়না টাউন আছে। এটা হচ্ছে পুরনো চায়না টাউন, টেরিটি বাজার, যেটাকে আমরা এখন সবাই পোদ্দার কোট বলেই চিনি। এই টেরিটি বাজার যদি আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে চান এবং টেরিটি বাজারের ইতিহাস জানতে চান, এখানকার চাইনিজ কমিউনিটির ইতিহাস জানতে চান, তাহলে ইমার্সিভ ট্রেলসের এই টেরিটি বাজারে একটা ওয়াকিং ট্যুর আছে। সেটার জন্য তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়াও অসংখ্য ধন্যবাদ সাত্বিককে। আজকের ভিডিওতে কিছু অ্যানিমেশন ব্যবহার করেছি আমি বোধহয় প্রথমবার, এবং সেই অ্যানিমেশনগুলো সাত্বিকের করা। তো এই ছিল রডা কোম্পানির অস্ত্র লুটের গল্প। এবং এরকম আরও গল্প যদি আপনার শোনার ইচ্ছে থাকে তাহলে আপনি জানেন আপনাকে কি করতে হবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি করতে ভুলবেন না। কলকাতার ইতিহাস, বাংলার ইতিহাস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সে সমস্ত প্রশ্ন আপনি করতে পারেন আজকের ভিডিওর কমেন্টসে। এবং এরকম আরও অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ, সামনের উইকেন্ডে তাহলে ফিরে আসবো এরকম দুর্দান্ত আর একটা ঐতিহাসিক কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন, নমস্কার।